প্রেসিডেন্ট ট্রাম্প গাজা এবং ইসরায়েল, গাজার যে শান্তি চুক্তির স্বাক্ষর করতে অনুষ্ঠানে গিয়েছিলেন ইজিপ্টে শার্ম এল শেখে। তার আগে তিনি গিয়েছিলেন আহ ইসরায়েলে তেল আবিবে, এবং সেখানে তিনি পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, যেটি নেসেট নামে পরিচিত। এবং সেই পার্লামেন্টের ভাষণে তাকে ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা অভিনন্দন জানিয়েছে, বারবার তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। তবে একটি বিষয় তিনি বেশ স্পষ্ট করে বলেছেন, যে সেটি আজকে বেশ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে শান্তি চুক্তির পাশাপাশি। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের তাদের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তাকে অনুরোধ করেছেন তিনি যেন বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘুষ দুর্নীতি মামলায় ক্ষমা করে দেন। বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কিছু অন্যায়ভাবে কিছু উপঢৌকন গ্রহণের অভিযোগে তার বিচার হয়েছে, তিনি দোষীও সাব্যস্ত হয়েছেন। যুদ্ধের কারণে এই যদিও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটি শুরু করা যায়নি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সরাসরি তদবির করেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য, যে তাকে ক্ষমা করে দিতেই পারেন ইসরায়েলের প্রেসিডেন্ট। অবশ্যই ইসরায়েলের প্রেসিডেন্ট এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন যে এই এই সমস্ত গিফটের কি এমন আসা যায়, কেউ যদি গিফট পেয়েও থাকে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট তাকে ক্ষমা করবেন কিনা সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর প্রেসিডেন্ট গেছেন ইজিপ্টে। শার্ম এল শেখ বলে একটি স্থান রয়েছে ইজিপ্ট, অত্যন্ত বহুল আলোচিত এবং বহু ঘটনার সাক্ষী যে শার্ম এল শেখ, যেখানে চুক্তি স্বাক্ষর হয়েছিল সেই অনেক আগে। আপনাদের হয়তো মনে থাকতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগিন এবং আনোয়ার আল সাদাতের মধ্যে প্রেসিডেন্ট কার্টার বোধহয় খুব সম্ভবত সেই চুক্তি সম্পাদন করেছিলেন, সেখানেও তারা গিয়েছিলেন। যাক, সেই শার্ম এল শেখে আজকে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যদিও সেই শান্তি সম্মেলন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতিকে নিয়ে, কিন্তু এই দুই দলের কেউই সেখানে উপস্থিত ছিল না। হামাসেরও কোনো প্রতিনিধি ছিল না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প চাপাচাপি করেছেন তিনি যেন আসেন সেই অনুষ্ঠানে, কিন্তু তার অফিস থেকে বলা হয়েছে যে ইহুদি সম্প্রদায়ের ছুটির কারণে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছুটির দিন, আর সেই জন্য তিনি সেই অনুষ্ঠানে যাননি প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও। কিন্তু তা সত্ত্বেও সেখানে চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং সেই চুক্তিতে স্বাক্ষরও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই চুক্তিতে স্বাক্ষর করেছে ইজিপ্টের মিশরের প্রেসিডেন্ট সিসি, এবং সেই চুক্তিতে আরো স্বাক্ষর করেছেন আহ কাতারের আমির, এবং যদিও এরা, তবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্টামার এবং সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এরা সেখানে উপস্থিত ছিলেন। এবং আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন যে এই গাজায় যে শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ সেই হিসাবে যেখানে যে শান্তি বাহিনী প্রতিষ্ঠা করা হচ্ছে, সেই গাজা প্রশাসন আপাতত দেখার দায়িত্বভার পড়বে ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উপরে। তবে ইসরায়েলের এই শান্তি চুক্তি ইসরায়েল এবং হামাসের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন করার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার আগ্রহের দিক নিবে যে দিকটাকে নির্দেশ করেছেন, এখন নির্দেশনা দিচ্ছেন যেদিকে, সেটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি। যদিও তার উপরে ইউরোপিয়ান মিত্র দেশগুলো চাপ সৃষ্টি করেছে, যেভাবে তিনি হামাসের উপরে চাপ সৃষ্টি করে বাধ্য করেছিলেন ইসরায়েলের সাথে একটি সমঝোতায় আসতে, ঠিক সেই ধরনের একটি পদক্ষেপ তিনি গ্রহণ করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে। কিন্তু বিষয়টি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং হামাস কিন্তু একই অবস্থায় নেই। হামাস অনেকটা আক্রমণে ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনীর আক্রমণে একেবারেই নিঃশেষ হওয়ার পথে দাঁড়িয়েছিল, কিন্তু ইউক্রেনের আক্রমণ তেমন কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি করতে পারেনি রাশিয়ার তাদের অন্য কোনো কিছু চিন্তা করার ব্যাপারে। যদিও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকও করেছেন এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে, কিন্তু বৈঠকের পর তেমন কোনো অগ্রগতি হয়নি, এবং সেই জন্যই তার উপরে চাপ, প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয়েছে। এবং তিনি এও বলেছেন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের, তিনি আপ্রাণ চেষ্টা করবেন, তবে
তিনি মনে করেন যে রাশিয়ার উপরে হয়তো বা আরো শক্তি প্রয়োগ করতে হবে। তিনি গতকাল বলেছিলেন ইউক্রেনের টম হক মিসাইল পাঠাবেন যদি রাশিয়া শেষ পর্যন্ত কোনো প্রকার যুদ্ধবিরতিতে সম্মত না হয়। কিন্তু সেই বিষয়টি আজকে পুনর্ব্যক্ত করেনি যদিও, তবে তিনি বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউসে আসছেন এবং সেই বৈঠকের পর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের যৌথভাবে কৌশল নির্ধারণ করা হবে, যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারণ করেছিলেন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের পর। এখন যদিও এর আগে একাধিকবার প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পরামর্শ দিয়েছিলেন যে যে জমি রাশিয়া দখল করেছে ইসরায়েলে সেগুলো রাশিয়াকে ছেড়ে দিয়েই শান্তির প্রস্তাবের দিকে অগ্রসর হতে, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেটি মেনে নিতে পারেননি এবং তিনি বলেছেন যে রাশিয়া যদি একবার সেই দাবি মেনে নেয় রাশিয়ার, তবে ভবিষ্যতেও রাশিয়া আরো আগ্রাসী মনোভাব দেখাবে এবং রাশিয়ার আগ্রাসী মনোভাব ঠেকানোর কোনো উপায় ইউক্রেনেরও থাকবে না, ইউরোপীয় মিত্রদেরও থাকবে না। এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে আগামী শুক্রবার যখন জেলেনস্কি হোয়াইট হাউসে আসবেন। সেই বিষয়ে তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো আশাবাদী এবং তিনি এখনো মনে করেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। তবে তিনি বিভিন্ন উপায়ে চেষ্টা করছেন যে এই যুদ্ধবিরতি যত ত্বরান্বিত করা যায়, কিন্তু আদৌ পুতিন কি শর্তে রাজি হবেন সেই বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি পুতিনের কাছ থেকে। তবে পুতিন বলেছেন যে যে সমস্ত শর্তগুলি দিয়েছেন এর বেশিরভাগই ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, এটি জেলেনস্কি একাধিকবার আগে জানিয়েছেন। একটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে সেটি হচ্ছে সিনেটর সুমার, টাক সুমার ডেমোক্র্যাট দলের সিনেটর, যুক্তরাষ্ট্রের সিনেটে যিনি সংখ্যালঘিষ্ঠ ডেমোক্র্যাটদের নেতা এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আজকে ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন যে এই ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের একক ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে তারা মন্তব্য করেছেন এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি কিংবা স্থায়ী শান্তি ফিরে আসার যে পথ সৃষ্টি হয়েছে সেটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পেরই কীর্তি। প্রেসিডেন্ট ট্রাম্পই এই কাজটিকে অনেকবার সহজ করেছেন, যদিও তিনি হামাসের উপর তীব্র চাপ সৃষ্টি করেছেন এবং একটু আগে তাই আপনাদের জানালেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সাক্ষাৎ করেছেন হামাসের প্রতিনিধিদের সাথে। তবে এই সাক্ষাৎকারটির ব্যবস্থা করেছিলেন কাতারের আমির এবং এর মাধ্যমে যদিও জ্যারেড কুশনারের যুক্তরাষ্ট্রে কোনো সরকারি পদবিতে তিনি নেই, তিনি একজন সাধারণ নাগরিক, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা, কিন্তু তিনি একজন সাধারণ নাগরিক, অতএব তার কোনো দায়বদ্ধতা নাই সরকারের কোনো দায়িত্ব পালনের ব্যাপারে, এখানে ব্যত্যয় ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি হামাসের সাথে বৈঠক করে হামাসকে নিশ্চয়তা দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তার 20 দফায় যে সমস্ত শর্ত যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিটি প্রতিশ্রুতি পালন করা হবে যদি হামাস তার প্রতিশ্রুতি পালন করে। এবং হামাস সেই শর্তে রাজি হয়েছে এবং হামাস 20 জন জিম্মি যারা এখনো জীবিত ছিলেন তাদের আজ সকালে মুক্তি দিয়েছেন এবং এর সাথে সাথে 4 জন যাই ছিল সবই তারা দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে 17,000 প্যালেস্টিনিকে 1700 প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, তাদের জেলে তারা আটক ছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনা, গোলাগুলির ঘটনা ঘটেছে চলতি বছরে 340টি এবং এই পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাবটি দেখা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে এই প্রতিটি এবং এর সাথে যুক্ত হয়েছে গত এই উইকেন্ডে 2টি স্টেটে, সাউথ ক্যারোলাইনা এবং মিসিসিপি, এই 2টি স্টেটে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন এবং এই 12 জন নিহত হওয়ার পাশাপাশি তাতে দেখাচ্ছে যে তাতে 340টি এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে এবং প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে গত অন্যান্য বছর তুলনায় যুক্তরাষ্ট্রে এই গুলিবর্ষণে নিহতদের বিষয়টি প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে হিসাবটি এবং যুক্তরাষ্ট্রে এই বন্দুক সন্ত্রাসটি একটি ব্যাপক আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসের উভয় অংশই বন্দুক নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো বিল পাশ করার ব্যাপারে বরাবরই অনীহা দেখিয়ে আসছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আজকে একটি পরাজয় বলা যায়। একটি ফেডারেল কোর্টে, ভার্জিনিয়ার একটি ফেডারেল কোর্টে একজন ফেডারেল বিচারক আজকে রায় দিয়েছেন
যে এফবিআই সাবেক প্রধান ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে মামলাটি দায়ের করেছে, সেই মামলায় সকল প্রমাণপত্র, কাগজ এবং দলিল দস্তাবেজ জমা দেওয়ার জন্য কিছুটা অতিরিক্ত সময় চেয়েছিলেন ট্রাম্প প্রশাসন। ফেডারেল বিচারক ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতের তিনি সেই সুযোগটি দেননি ট্রাম্প প্রশাসনকে। তিনি বলেছেন আজ 13ই অক্টোবর বিকেল 5টার মধ্যেই সকল এভিডেন্স, প্রমাণ এবং সকল দলিল কিংবা সকল তথ্য প্রমাণ সবই জমা দিতে হবে জেমস কমের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছেন জাস্টিস ডিপার্টমেন্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন সেই আদেশটি মেনে নিয়েছেন কিনা সেটি অবশ্য জানা যায়নি, নাকি তারা আপিল করতেছেন সেই বিষয়টি এখনো জানা যায়নি। আরেকটি বিষয় বলা হচ্ছে যে জেমস কমি 2013 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে এফবিআই প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং তাকে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন গত সেপ্টেম্বরের 25 তারিখ ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার একটি আদালত। এবং যেই মামলা দায়েরের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল, যিনি যুক্তরাষ্ট্রের 1 নম্বর প্রসিকিউটর, তিনি নিজেই জানতেন না, এমনকি তার সহকারীও জানতেন না, এমন মন্তব্য তিনি করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যিনি নিযুক্ত হয়েছেন ভার্জিনিয়ার প্রসিকিউটর হিসেবে, তিনি এদের না জানিয়েই সেই মামলাটি দায়ের করে ফেলেছিলেন। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি, না সেটি লেটিসিয়া জেমসের ব্যাপারে, জেমস কমির ব্যাপারে অবশ্য জানতেন অ্যাটর্নি জেনারেল। ইমিগ্রেশনের ব্যাপারে আজকে খবর এসেছে যে যুক্তরাষ্ট্রে H1B ভিসা প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান যাদের ছিল ভারতের মালিকানাধীন টাটা কনসালটেন্সি গ্রুপ, যারা গত বছর প্রায় 5,500 ব্যক্তিকে, 5,505 জন ব্যক্তিকে H1B ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ করে দিয়েছিল, তারাই আজকে জানিয়েছে যে তারা এখন থেকে আর কোনো H1B ভিসা স্পন্সর করবে না। এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম H1B ভিসা যারা চাকরির সুযোগ করে দিত অ্যামাজনের পরপরই। অ্যামাজন হচ্ছে 1 নম্বর, এবং এই টাটা কনসালটেন্সি গ্রুপ, যেটি ভারতের মালিকানাধীন টাটা গ্রুপের প্রতিষ্ঠান, তারা ছিল দ্বিতীয় স্থানে। তারা এখন থেকে জানিয়েছে এখন থেকে আর তারা সামনের দিনগুলোতে কোনো কাউকেই আর H1B ভিসাতে যুক্তরাষ্ট্রের চাকরির সুযোগ করে দিবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে $1,00,000 পর্যন্ত ফি আরোপ করার নির্দেশ দেওয়ার পর টাটা কনসালটেন্সি গ্রুপ এই সিদ্ধান্ত জানিয়েছে, এবং এতে ভারত থেকে আসা H1B ভিসা যারা আসতেন এতদিন যুক্তরাষ্ট্রে চাকরি করার জন্য, তাদের সংখ্যা ব্যাপক মাত্রায় হ্রাস পাবে এমন আশঙ্কা করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি সেটি হচ্ছে যে অ্যামাজন, আপনারা জানেন যে প্রতি বছরই ছুটির মৌসুম আসলে অ্যামাজন বিপুল পরিমাণ জনগোষ্ঠী চাকরির সুযোগ করে দিয়ে থাকে শুধু এই মাস কয়েকের জন্য, হলিডে সিজন যেটাকে বলা হয়, যেটা সাধারণত থ্যাংকস গিভিং এর 2 সপ্তাহ আগে থেকে শুরু হয় এবং জানুয়ারির মাঝামাঝি গিয়ে শেষ হয়। এই 3 মাসের জন্য টোকন এবং গিফট কেনার যে আগ্রহ যুক্তরাষ্ট্রের মানুষের, সেটি বৃদ্ধি পাবে, এবং সেই জন্যই সেই সেই ব্যবসায়িক চাপটাকে সামাল দেওয়ার জন্য তারা অতিরিক্ত 2.5 লক্ষ লোককে চাকরির সুযোগ দিবে। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ফলে হয়তোবা এবার অনেক পণ্যের দাম গতবারের চাইতে বেশ বৃদ্ধি পাবে, কয়েক শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ভারত এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের যে শুল্ক আরোপ করা হয়েছে, চীনের উপর 100% শুল্ক ইতিমধ্যে আরোপ করা হয়েছে, এবং এর ফলে অনেক পণ্যের দাম গতবারের তুলনায় বৃদ্ধি পাবে। এতে আমাজন যে আশা প্রকাশ করেছে অতিরিক্ত খদ্দেরের ব্যাপারে, সেটি অর্জন করা সম্ভব নাও হতে পারে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে দুই প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হয়ে এখনো পর্যন্ত সর্বশেষ জরিপ অনুযায়ী 46% ভোটে জরিপের হিসাবে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর, যিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে পরাজিত হয়েছিলেন জোহরান মামদানির কাছে, তার জনসমর্থন জরিপ অনুযায়ী 33%, 13% পার্থক্য। এবং কার্টিস লিওয়া, যিনি রিপাবলিকান প্রার্থী, তার এখনো 15% সমর্থন রয়েছে। তবে এই দুজনের ব্যবধান, বিশেষ করে অ্যান্ড্রু কুমো এবং জোহরান মামদানি, ব্যবধান কিছুটা কমতে পারে এমন আশা প্রকাশ করেছেন অ্যান্ড্রু কুমোর নির্বাচনী
ক্যাম্প থেকে। তবে আজকে যে খবরটি বেশ কিছু মিডিয়ায় চলে এসেছে এবং আলোচনার সূত্রপাত করেছে গতকাল রাতে থেকে, প্রথম খবরটি অবশ্য নিউ ইয়র্ক পোস্টকে দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটির বর্তমান বিদায়ী মেয়র এরিক অ্যাডামস। তিনি নির্বাচন ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিলেন যে জোহরান মামদানি, যিনি ডেমোক্রেট দলের প্রার্থী আগামী নির্বাচনের মেয়রের নির্বাচন যেটি 4 নভেম্বর অনুষ্ঠিত হবে, তিনি যে অর্থ আহ, সঞ্চয় করেছেন ফান্ড রেজিং হিসাবে, তহবিল সংগ্রহের অংশ হিসাবে, সেখানে প্রায় $13,000 অনুদান এসেছে বিদেশ থেকে। তার মধ্যে দুবাই থেকে জোহরান মামদানির মা পাঠিয়েছেন $500, আরো অনেকেই পাঠিয়েছেন $13,000 মোট। ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড বলেছে যে যুক্তরাষ্ট্রের কোন নির্বাচনে বিদেশ থেকে অর্থ আসার ব্যাপারটি বেআইনি এবং এই বিষয়ে তারা ইনভেস্টিগেট করে তদন্তর পরে তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি অবশ্যই এখনো তারা বলেনি। তবে এর আগে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী তহবিলে ম্যাচিং ফান্ডের 6টি আবেদন ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড নাকচ করে দিয়েছিল। আজকে শেষ করছি, যদি কেউ লটো জিতে আকস্মিকভাবে কয়েক মিলিয়ন নয় বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়, যেমন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে হয়েছিলেন ক্যালিফোর্নিয়াতে একজন 2022 সালে প্রায় $2 বিলিয়ন লটো জিতেছিলেন তিনি। 33 বছর বয়সে এডউইন কাস্ট্রো তার নাম। তিনি কিভাবে অর্থ খরচ করবেন? আজকে জানা গেল যে তিনি, আপনাদের অনেকের হয়তো মনে আছে যে ক্যালিফোর্নিয়াতে যে অগ্নিকাণ্ডের কারণে শত শত মাইল, হাজার হাজার মাইল পুড়ে গিয়েছিল, অনেক মূল্যবান বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, সেই জমির অনেকগুলোই এখন কিনে নিচ্ছেন সেই এডউইন ক্যাস্ট্রো। ইতিমধ্যে $10 মিলিয়ন তিনি বিনিয়োগ করেছেন, যেহেতু তিনি এখন রিয়েল এস্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত। এবং তিনি বলেছেন যে তিনি নতুন ভাবে বাড়ি নির্মাণ করতে চান, সেখানে বাড়ির ব্যবসা সম্পৃক্ত হয়েছেন এবং সেই বাড়িতে যারা আগে এই এলাকায় ছিল তাদের প্রাধান্য দেওয়া হবে। তবে এলাকার সাবেক বাসীদের অনেকেই ইতিমধ্যে প্রায় 15,000 স্বাক্ষর সংগ্রহ করেছে, যাতে তাদের পুড়ে যাওয়া জমি অন্যদের কাছে বিক্রি না করে কাউন্টি কর্তৃপক্ষ। এই জন্য মোটামুটি একটি সেখানে সামনাসামনি অবস্থানের সৃষ্টি হয়েছে এডউইন কাস্ট্রোর রিয়েল এস্টেট কোম্পানি এবং সেখানকার এলাকাবাসীর মধ্যে। তবে এডউইন কাস্ট্রো বলেছেন তিনি লাভজনক ব্যবসা হিসাবে রিয়েল এস্টেটকে বেছে নিয়েছেন এবং সেই জন্যই এই জমিগুলো ক্রয় করছেন যেগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ।